গত ক্লাসে লাস্ট ম্যাথটা ছিল তোমার ফ্লাইওভারের ম্যাথ, ঠিক আছে? তো ফ্লাইওভারের ম্যাথের পর হচ্ছে আমাদের এই পিডিএফ এ যেখান থেকে শুরু, সেটা হচ্ছে তোমার পড়ন্ত বস্তু, যে সূত্রগুলো আমরা শিখছিলাম, পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, এইগুলা নিয়ে হচ্ছে অঙ্ক আছে আর কি, সিরিয়াল, ঠিক আছে? যেমন দেখো সমস্যা নাম্বার 1 কি বলছে, যে 64 মিটার উঁচু দালানের ছাদ থেকে 5 কেজি ভরের একটি পাথর ছেড়ে দেওয়া হলে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে। তার মানে একদম সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে? যে তুমি 64 মিটার উপর থেকে একটা পাথর মুক্তভাবে পড়তে দিবা, ঠিক আছে? পাথরের ভর হচ্ছে তোমার 5 কেজি, আর দালানের যে উচ্চতা, দালানের উচ্চতা হচ্ছে তোমার 64 মিটার, ঠিক আছে? সো তোমাকে বলছে হচ্ছে যে ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, তো তোমার কাছে টি জানতে চেয়েছে, ঠিক আছে? আর যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তু, তার মানে আদি বেগ ইউ কত, 0। তুমি তো এটা কোনো বেগে নিক্ষেপ করো না, তুমি just সেটাকে ছেড়ে দিছো, সো আদি বেগ 0 ছিল। সো দেখো তোমার তোমার জানা আছে কি কি, জানা আছে ইউ এইচ, তোমার জানা আছে হচ্ছে এ ইউ এইচ, তোমার লাগবে হচ্ছে টি, তোমার লাগবে হচ্ছে কত, টি এর মান লাগবে, ঠিক আছে? আর তুমি জানো হচ্ছে জি, তো দেখো তো এই চারটা কোথায় আছে, এই চারটা আছে হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রে সবগুলো আছে। তাহলে দেখো ইউ এর মান 0, ইউ এর মান 0, এখান থেকে তুমি 2 এই পাশে নিয়ে যাবা, মাল্টিপ্লাই হয়ে যাবে, যে এই পাশে নিয়ে যে ডিভাইড হয়ে যাবে, এরপরে বর্গমূল করে দিবা, শেষ। সো সূত্রটা হবে রুট ওভার 2h/g। এইচ এর মান বসাই দিব 64, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা, এবার দেখো সমস্যা নাম্বার 2 কি বলছে, যে 44.1 মিটার গভীর একটি কূপে একটি পাথর নিক্ষিপ্ত হলো। কূপের মধ্যে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় বের করো। এটা কিন্তু মানে একটু আগে যে করলে এত সহজে, এটা একটু সহজে হবে না, এটা নিয়ে একটু তোমার চিন্তা করতে হবে, ঠিক আছে? খেয়াল করো কি বলছে, ভালো করে বুঝবা। দেখো এ হচ্ছে তোমার কূপ, ঠিক আছে? খেয়াল করবা, এই হচ্ছে তোমার কূপ। তো এই যে কূপটা আছে, এই কূপের গভীরতা হচ্ছে তোমার 44.1 মিটার, ঠিক আছে? কোশ্চেনটা কি, এটা আমরা হচ্ছে ভিজুয়ালাইজ করতেছি, ঠিক আছে? কোশ্চেনটা আমরা কি করতেছি, ভিজুয়ালাইজ করতেছি। আচ্ছা, তাহলে দেখো 44.1 মিটার গভীর একটি কূপে একটি পাথর নিক্ষিপ্ত হলো। তো দেখো এখানে তুমি একটা পাথর মারবা, ঠিক আছে? বলছে কূপের মধ্যে শব্দের বেগ, তার মানে এই যে কূপের ভিতরে তোমার শব্দের যে বেগ, শব্দের বেগ দেওয়া আছে তোমার 340 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে শব্দের বেগ, সাউন্ড অফ এয়ার, মানে ভেলোসিটি অফ এয়ার, ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার। আচ্ছা, বাতাসের শব্দের বেগ। এরপর দেখো কি বলছে, যে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময়টা বের করো। আচ্ছা, তাহলে জিনিসটা আসলে কি বুঝাইছে খেয়াল করো। পানি ধরো একদম নিচে আছে, ঠিক আছে? মানে একদম 44.1 মিটার গভীরতায় পানি আছে। তা দেখো তো আগে হচ্ছে একটা সময় লাগবে, যে সময়ে পাথরটা পানিতে আঘাত করবে, ঠিক আছে? তারপর পানিতে আঘাত করার পরে ওই শব্দটা উপরে উঠবে, ঠিক না? সাউন্ডের যে ওয়েভটা সেটা উপরে উঠবে। তাই দেখো টাইম কিন্তু লাগবে দুইটা, একটা হচ্ছে পাথরটা নিচে নামতে লাগবে সময় টি1 ধরলাম, আর শব্দটা নিচ থেকে উপরে যাইতে সময় লাগবে ধরো টি2। বুঝতে পারছো? তোমাকে হচ্ছে কি করতে হবে, টি1 আর টি2 বের করতে হবে, বের করে যোগ করে দিতে হবে, বুঝছো? ক্লিয়ার? তাহলে একটু আগে আমরা যেরকম সূত্র দিয়ে, যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার সূত্র দিয়ে যেরকম আমরা হচ্ছে এই যে পাথরটা নিচে পড়তে কত সময় লাগছে বের করছি টি এর মান, একইভাবে আমরা এখানেও টি1 বের করব। দেখো এখানে একইভাবে টি1টা বের করা হয়েছে, বুঝছো? এবার কাহিনী কাকে নিয়ে, শব্দ, শব্দটা হচ্ছে নিচের থেকে উপরে আসবে, তাই তো? তো এখন দেখো শব্দটার কিন্তু বেগ দিয়ে দিছে, সমবেগ, বেগ হচ্ছে তোমার 340 মিটার/সেকেন্ড। আর দূরত্ব কত বলতো, কুয়ার গভীরতাটা আমাদের দূরত্ব, ঠিক না? সেটা হচ্ছে আমাদের এস, এস ইকুয়ালস টু ভিটি। দেখো শব্দটা নিচ থেকে উপরে আসবে, তার মানে কুয়ার যে গভীরতা অতটুকু ডিস্টেন্স ওই শব্দটা কাভার করবে। তার মানে অবশ্যই এস এর ভ্যালু কত, 44.1। আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি। সো টি এর ভ্যালু কত হবে বলতো, টি এর ভ্যালু হবে তোমার এস বাই ভি, এস বাই ভি। এস এর মান কত, 44.1, ভি এর মান হচ্ছে তোমার 340, ভাগ করলে তোমার আসবে 0.13 সেকেন্ড, ঠিক আছে? তো দেখো তার মানে তোমার পাথরটা নিচে পড়তে সময় লাগছে হচ্ছে 3 সেকেন্ড, আর শব্দটা নিচ থেকে উপরে আসতে সময় লাগছে 0.13 সেকেন্ড। তার টোটাল কত সময় লাগছে, টোটাল সময় লাগছে হচ্ছে তোমার 3 প্লাস 0.13, তোমার 3.13। বুঝতে পারছো অঙ্কটা? ক্লিয়ার? তো অবশ্যই ওকে তোমাকে ম্যাথটা ভিজুয়ালাইজ করতে হবে।
তারপরে বেসিক দিয়ে তোমার ফর্মুলা দিয়ে ম্যাথটা সলভ করতে হবে, বুঝছো? আচ্ছা, সুমনের খবর কি? সুমন কি আছে, বাইচা আছে? সরি, ইমন, ইমন, সরি, ইমন, ইমন কি বাইচা আছে? কোনো সাউন্ড শুনি না তো, তাই বললাম। কালকে কেন, কালকে ওর কি হয়েছে? আচ্ছা। হুম হুম, বুঝছি, বুঝছি, বুঝছি। তো দেখো সরি ইমন, তুমি একটু মানে সারা শব্দ করো, নাহলে মনে হচ্ছে যে তুমি বুঝতেছো না। তুমি কি প্রিভিয়াস দুটো অঙ্ক বুঝতে পারছো, সমস্যা 1 আর 2? আচ্ছা, তো এবার দেখো সমস্যা নাম্বার 3 কি বলছে, খেয়াল করো। সমস্যা নাম্বার 3, হ্যাঁ একদম ইজি বলছে, বস্তুটির এ থেকে সি তে আসতে কত সময় লাগবে। খেয়াল করো, এত 100 - x। শোনো, আগে বুঝো, তোমাকে তো কোনো শক্তি বা হচ্ছে কোথায় বৃহস্পতি কোথায় সময় এরকম কিছু বলে নাই তো। লাফানো যাবে না, লাফানো যাবে না, আগে দেখতে হবে কোশ্চেনটা কি বলছে। দেখো, এখানে হচ্ছে 100 মিটার উপর থেকে বস্তুটা তুমি ফেলতেছো নিচে, ঠিক আছে? তো এখানে কয়টা পয়েন্ট ইন্ডিকেট করা আছে, বি পয়েন্ট, সি পয়েন্ট। দেখো বলছে সি পয়েন্ট যেটা আছে, সি পয়েন্টের যেই মাপটা সেটা কত বলতো, উপর থেকে 78.4 মিটার নিচে, উপর থেকে নিচে, ঠিক না? আচ্ছা, এবার দেখো তোমাকে বলছে হচ্ছে যে এ থেকে সি তে আসতে সময়টা কত লাগবে, ঠিক আছে? খেয়াল করো, আমরা জানি যে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো তো এখানে এইচটা কত হবে, দেখো তো, এই যে ওই উপর থেকে, ওই তো মানে জি, হ্যাঁ, সমস্যা নাই। দেখো এই যে এইচটা কত হবে বলতো, 78.4 মিটার। হ্যাঁ, শেষ। খুবই সহজ অঙ্ক, বুঝছো? হ্যাঁ, ইউ হবে 0, আর টি এর মান হচ্ছে কত, টি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এইচ এর মান দেওয়া আছে, ঠিক আছে। খুবই সহজ অঙ্ক, তো এগুলো নিয়ে প্যারা নেই আসলে। নেক্সট আমরা কোনটা করব? সমস্যা 4 নাম্বার দেখো। হ্যাঁ, মানে ওই যে বললাম, ওই একই টাইপের অঙ্ক আর কি, একই টাইপের অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এগুলো করা লাগবে না, করতে হবে কোনটা আমি দেখাচ্ছি, কোনটা করানো লাগবে। হ্যাঁ, 7 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে। সমস্যা নাম্বার 7 বলছে, সাকিব সাকিব আল হাসান ব্যাট দিয়ে আঘাত করার পরে বলটি 49 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠতে থাকলো। তার মানে হচ্ছে এটার হচ্ছে খাড়া উপরের দিকে উঠতেছে। আদিবেগ দেওয়া আছে, ইয়েস, আদিবেগ হচ্ছে 49 মিটার/সেকেন্ড। বলছে যে কিছুক্ষণ পর একজন ফিল্ডার ভূমি থেকে 2 মিটার উচ্চতায় বলটি ধরে ফেললো, ঠিক আছে? 2 মিটার উচ্চতায় বলটি ধরে ফেললো, মানে একজন ফিল্ডার হচ্ছে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় বলটাকে ধরে ফেলছে, বুঝছো? বলছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখন দেখো, তোমার কথা হচ্ছে কি, এখানে বলছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। খেয়াল করো, এই বলটা কিন্তু দেখা যায় একদম উপরে উঠবে, একদম উপরে উঠবে, উঠার পর নিচে নামবে, তখন হচ্ছে ফিল্ডারটা ধরবে, ঠিক না? তখন ফিল্ডারটা ধরবে। তোমাকে বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এখানে ফিল্ডার কত উচ্চতায় ধরছে বলটা, এটাতে কোনো কাজই নাই, ঠিক আছে? এটাতে কোনো কাজ আছে বলো? আমাকে বলছে কত উচ্চতায় উঠবে, এটা তো আমরা এটাতে কিছু মানে এটা দিচ্ছি তোমাকে কনফিউজ করার জন্য, বুঝছো? এই জন্য আমি তোমাকে দেখালাম এটা। তো সরাসরি কি হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। ভি এর মান অবশ্যই 0, কারণ সর্বাধিক উচ্চতা শেষ বেগ 0। সো ইউ এর মান দেওয়া আছে, আর এইচ তোমাকে বের করতে হবে। সো এইচ ইকুয়ালস টু কত হবে, ইউ স্কোয়ার বাই 2G হবে, ঠিক আছে? বসাই দিবে, হয়ে যাবে, ঠিক আছে? গেল। না, ইউ স্কোয়ার বাই 2G। হ্যাঁ, সরাসরি তুমি যদি মনে থাকে, সূত্রটা মনে থাকে, তুমি সরাসরি বসাইতে পারবা, সমস্যা নাই। বাট তাও দেখায় নেওয়া ভালো আর কি। হ্যাঁ, সেটাই। আচ্ছা দেখো, তারপর দেখো নেক্সট সমস্যা নাম্বার 1 কি বলছে দেখো। সমস্যা নাম্বার 1 বলছে হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার আদি বেগে একটি ক্রিকেট বলকে ইমরুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল, ঠিক আছে? একই সময় 40 মিটার দূর থেকে 10 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়ে এসে মহিম শূন্যে থাকা অবস্থায় বলটি ধরার চেষ্টা করলো। আচ্ছা, মানে বিষয়টা বুঝো, ইমরুল কায়েস ব্যাটিং করতেছিল, ঠিক আছে?
তো এগুলো কিন্তু সৃজনশীল অ্যাকচুয়ালি, বুঝছো, মানে সৃজনশীলের যে কঠিন অঙ্কগুলো সেগুলো আর কি। তো সে কি করছে ইমরুল কায়েস, ওই যে মানে হয় না যে তো মারতে গেছিল লেগে, বাট বলটা একদম খাড়া উপরের দিকে উঠে গেছে, হয় না এরকম বলো, খাড়া উপরের দিকে উঠে গেছে। তো তোমার বলটা হচ্ছে কি হইলো, ব্যাট দিয়ে মারার পরে বলটা খাড়া উপরের দিকে উঠে গেল, এবং বলটার আদিবেগ কত দেওয়া আছে বলো তো, 72 কিলোমিটার পার আওয়ার। সেটাকে তোমার অবশ্যই আগে মিটার পার সেকেন্ডে নিতে হবে। হ্যাঁ, 72 গুণ 1000 বা হচ্ছে তোমার 3600। আচ্ছা, এটা আবার 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ গেল, এটা হচ্ছে তোমার বলের, এটা তোমার বলের আদিবেগ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমার কাহিনী কি, কাহিনী হচ্ছে যে একই সময়ে 40 মিটার দূর থেকে, খেয়াল করো আমি বলি, একই সময় 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড সমবেগে মহিম আসবে। তার মানে দেখো আরেকটা ফিল্ডার আছে, মানে ফিল্ডার আছে এখানে, সে হচ্ছে ইমরুল কায়েস থেকে 40 মিটার দূরে ছিল, ঠিক আছে। এই যে ফিল্ডারটা, সে হচ্ছে ব্যাটসম্যান থেকে 40 মিটার দূরে ছিল, ঠিক আছে। এবার দেখো ফিল্ডারটা হচ্ছে এই বলটা খাড়া যে উপরের দিকে উঠবে, ওইটা আবার নিচের দিকে পড়বে না, ধরো এটা একদম হাইয়েস্ট এখানে উঠলো, ওঠার পর আবার এটা নিচের দিকে পড়বে। তো ফিল্ডার হচ্ছে এই বলটা ধরার আশায় এদিকে দৌড়ানো শুরু করতেছে, বুঝছো। এখন দেখো কি বলছে, দেখো এটা তো আমি দেখি না কোশ্চেনে কি চাইছে, দেখি না কি বলছে, দেখো বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা তো কোনো বিষয় না, আমরা সরাসরি h=2 তে বসে দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ করে ফেললাম। আচ্ছা খ নাম্বারটা দেখো, মেন কাহিনীটা কিন্তু খ নাম্বারই, খ নাম্বার বলছে হচ্ছে মহিম বলটি শূন্য থাকা অবস্থায় ধরতে পারবে কিনা। তুমি দেখো এটা তুমি একটু সৃজনশীল আর কি জিনিসটা চিন্তা করো, তোমার বলটা ইমরুল কায়েস মারছে, বলটা উপরে যাবে, উপর থেকে আবার নিচে আসবে। তো এই যে উপরে গেল, নিচে আসলো, এই দুইটা সময়ের, টোটাল সময়ের আগে যদি ফিল্ডারটা এখানে আসতে পারে তাইলে বলটা ধরতে পারবে, ঠিক না। হ্যাঁ, আর যদি বলটা পড়ার পরে ফিল্ডার আসে, মানে ফিল্ডার এখানে আসতে যে সময়টা লাগবে, সে সময়টা তোমাকে বের করতে হবে। আর হচ্ছে ওই বলটা নিচে আসতে, আমি বলতেছি দেখো, আমি বলি নাহলে ডিস্টার্ব হয়, বলতেছি আমি আগে, তারপর তোমার কোশ্চেন থাকলে বইলো। দেখো খেয়াল করো, এই ফিল্ডারটা 40 মিটার দৌড়ে আসবে, ঠিক আছে, এটা একটা সময় লাগবে ধরলাম T1। বলটা আবার ওই শূন্যে একদম সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার নিচে নামবে, ওইটা ভূমিতে পড়তে ধরো সময় লাগবে T2, ধরলাম T2। তাই তোমার দেখতে হবে যে T1টা কত, T2 কত, তারপরে হিসাব। কারণ দেখো T1 যদি বড় হয়, যদি তোমার T1 বেশি হয়, যে তোমার এই লোকটার এখানে আসতে, মানে এই ফিল্ডারটার এখানে আসতে সময় বেশি লাগবে, তাহলে তো বলটা আগেই মাটিতে পড়ে যাবে, সে তো আসতে পারতেছে না এই জায়গায় বল ধরার, মানে বলটা পড়ার আগে। বা যদি তোমার T2টা T1 এর চেয়ে বেশি হয়, তাইলে তোমার বলটা সে ধরতে পারবে, সেখানে আসে সুন্দর মতো বলটা ধরতে পারবে। So, আমাদের কাজ কি বুঝতে পারছো, সৃজনশীল কিন্তু এটাই, যে তোমার এই লোকটা আসতে কতক্ষণ লাগবে সেটা বের করা, আর বলটা একদম উপরে উঠে নিচে নামতে কত সময় লাগে সে সময়টা বের করা। তাইলেই তুমি দুইটা কম্পেয়ার করে অ্যান্সারটা বলতে পারবে, বুঝতে পারছো, ক্লিয়ার। আচ্ছা এবার দেখো তো, যে তোমার আগে তুমি বের করো যে লোকটা এই যে এই বলের এখানে আসতে কতক্ষণ সময় লাগবে তার। খেয়াল করো, এই বল থেকে তার দূরত্ব কত দেওয়া আছে বলো, 40 মিটার, ঠিক আছে। আর তার বেগটা কত, সমবেগ, সমবেগ হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। তো দেখো তো, এটা হচ্ছে আমাদের এস এর ভ্যালু। হ্যাঁ, T=s/v, একটু আগে তো করলাম, T= হচ্ছে তোমার s/v, s/v। তো দেখো তো এস এর মান কত, এস এর মান 40, ভি এর মান 10, তো দেখো তোমার কি বল কাটাকাটি করে কত থাকবে, 4 সেকেন্ড। তার মানে এই লোকটার বা ফিল্ডারটার এখানে আসতে 4 সেকেন্ড সময় লাগবে। এবার দেখি আমরা বলটা কতক্ষণ শূন্যে থাকে। খেয়াল করো বলটা শূন্য, ওই যে বলছিলাম না যে শূন্যে মানে কতক্ষণ থাকে, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিচরণ কাল বা পর্যায়কাল, বা এটাকে বলে তোমার আর কি বলা যায়, যে কতক্ষণ শূন্যে থাকবে, একই কিন্তু কথা, মনে আছে আমরা কিন্তু সূত্র ডিরাইভ করছিলাম। তো দেখো তো সূত্রটা কি ছিল, সরাসরি যদি বলি সূত্রটা ছিল তোমার 2u/g। সূত্রটা কি ছিল বলো, 2u/g, 2u/g ছিল, বাট এটা আমরা প্রমাণ করবো এখন, কারণ এটা তোমার ভাঙ্গে করতে হবে। কিভাবে দেখো, তুমি ফার্স্টে বলবা যে এই বলটা, বলটা সর্বাধিক উচ্চতা উঠতে সময় লাগছে কত। হ্যাঁ, ধরলাম তোমার এটা ধরো টি নট, তো সময় লাগতেছে কত, এটা তুমি বের করতে হবে, ঠিক আছে। সো দেখো এটা আদিবেগ, আদিবেগ তোমার 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর সর্বাধিক উচ্চতায় শেষ বেগ কত, 0, ঠিক না। সো আমাদের লাগবে হচ্ছে টাইম। সো ভি ইউ জি আর টি নিয়ে আমরা কাজ করবো, তার মানে v=u - gt, ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে ভি এর মান 0 যেহেতু সর্বাধিক উচ্চতা, সো জিটিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে ইউ হবে, সো T0 = u/g হবে, u/g হইলো, ঠিক আছে। সো দেখো সর্বাধিক উচ্চতা উঠতে সময় কত লাগছে,
ইউ বাই জি লাগছে, ঠিক না? আচ্ছা, এবার হচ্ছে সর্বাধিক উচ্চতা থেকে আবার নামতে কতক্ষণ সময় লাগবে, ঠিক না? সেটাকে আমরা ধরলাম হচ্ছে তোমার টি প্রাইম, ঠিক আছে? টি প্রাইমটা কত তোমাকে বের করতে হবে। তো দেখো এখন তোমার সর্বাধিক উচ্চতায় বেগ ছিল 0, আবার যখন মাটিতে আঘাত করবে তখন যেই বেগে মারছিল, হ্যাঁ হ্যাঁ ওই যে ইউটা ছিল, হ্যাঁ 20, অবশ্যই 20 হবে, কারণ যেই বেগে এটা নিক্ষেপ করা হয়েছিল সেই বেগে আবার এটা ভূমিতে আঘাত করবে। সো দেখো এখন হবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জি টি প্রাইম। সো এখন ভি হচ্ছে 20, হ্যাঁ ইউ হচ্ছে 0, সো টি প্রাইম। সো এটাও কিন্তু সেম আসছে, দেখো এটাও কিন্তু তোমার ওই ইউ বাই জি আসছে, মানে হচ্ছে 20/9.8, দুইটাই কিন্তু ইউ বাই জি। দেখো দুইটাই কত, দুইটাই হচ্ছে তোমার কত বলো তো, ইউ বাই জি। হ্যাঁ বলতেছি, দেখো একটা টি নট আর একটা হচ্ছে তোমার টি প্রাইম। উপরে উঠতে সময় লাগছে তোমার ইউ বাই জি, আর নিচে নামছেও তোমার কত, ইউ বাই জি। দুইটাই কিন্তু ইউ বাই জি সেম, উপর উঠতে যে টাইম লাগে নিচে নামতে সে একই টাইম লাগে। সো দুটো যোগ করে 2 ইউ বাই জি। এখন ইউ এর মানটা বসাও, 2 × 20 / 9.8। এবার দেখো কত আসে, 40কে 9.8 দিয়ে ভাগ দাও, হ্যাঁ কত আসে বলো? 4 কত আসে, 4 ভাগ করে দেখো না কত আসে, 4.1 আসবে, হ্যাঁ 4.1 আসবে। ঠিক আছে, দেখো তার মানে দেখছো বলটা একদম ভূমিতে পড়তে কতক্ষণ লাগবে, 4.1 সেকেন্ড লাগবে, বাট ওই ফিল্ডার কিন্তু তোমার 4 সেকেন্ডে ওখানে চলে আসবে। তার মানে যেহেতু তোমার ফিল্ডারের সময়টা ওই বলের বিচরণ কাল এর চেয়ে কম, তার মানে অবশ্যই ফিল্ডারটা বলটাকে ধরতে পারবে। বুঝছো? ধরতে পারবে, বোকা, পারবে, কারণ সে আগে আসতেছে, তার টাইমটা কম। ফিল্ডারের এখানে আসতে 4 সেকেন্ড লাগবে, আর বলটার বিচরণকাল বা শূন্যে থাকার সময় হচ্ছে 4.1 সেকেন্ড। সো বলটা বেশি সময় ধরে থাকবে, সে তো এসে বলটাকে পাবে, ঠিক না? মানে বলটা মাটিতে পড়ার 0.1 সেকেন্ড আগে সে বলটা ধরতে পারবে। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, তো এটা কিন্তু একটা সৃজনশীল অ্যাকচুয়ালি। হ্যাঁ বলো, কোন সূত্র? এইচ ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 × টি। হ্যাঁ তুমি যেহেতু গ নাম্বারে এইচ বের করছো, তুমি যদি এইচ বসাই দিলে তুমি করতে পারবা, সমস্যা নাই তো, একটা হইলেই হয়, ওর জন্য একটাতে করলেই হয়, দরকার নাই এত ভেজালার। তুমি তো এইচ জানো নাকি, তুমি তুমি গ থেকে এইচ বের করছো তাই তো? আচ্ছা, তো তুমি একবার হচ্ছে তুমি যখন উপরের দিকে মারতেছো তখন ইউ এর মান হচ্ছে 20 আর ভি এর মান 0, ঠিক আছে? 0। তারপর আরেকবার যখন উপর থেকে নিচে নামবে তখন হচ্ছে ইউ এর মান 0 আর ভি এর মান 20। বুঝতে পারছো? তো ওখান থেকে তুমি টি, এই জায়গা থেকে টি পাচ্ছ, এখান থেকে তুমি টি পাচ্ছ, একটাতে করলেই হয়। কিন্তু গ নাম্বার তুমি যদি এই সর্বাধিক উচ্চতা বের করতে না বলতো, যদি শুধুমাত্র বলতো যে ধরতে পারবে কিনা, তখন কি তোমার দরকার আছে আলাদা করে আবার এইচ বের করো, এইচ বের করো, দরকার নাই। আমরা করবো হচ্ছে এটা দিয়ে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, আর হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এই দুটো দিয়ে করতেছি। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এই ছিল তোমার সমস্যা এক, এটা হচ্ছে মানে সৃজনশীলের অঙ্ক আর কি বলা যায়। ঠিক আছে। হুম, আসতেই পারে এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে বেসিক আর কি, বেসিক গুলো ক্লিয়ার হচ্ছে, তুমি দেখবে একটা অজানা অঙ্ক তুমি বেসিক ক্লিয়ার থাকলে এরকম অজানা অঙ্ক দেখবে তুমি অ্যাটলিস্ট, যদি সম্পূর্ণ না হয় তুমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ। তো এবার হচ্ছে আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে, দেখি, হ্যাঁ, এই সমস্যা নাম্বার 4, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খেয়াল করো, আগে ভালো করে দেখবা, কোশ্চেনটা ভালো করে পড়বা, ভিজুয়ালাইজ করবা মানে ইমেজিন করবা, তারপরে হচ্ছে অঙ্ক সলভ করতে যাবা, এর আগে না। খেয়াল করো, বলছে একটি প্রাইভেট কার 19 মিটার/সেকেন্ড সমবেগে একটি, আচ্ছা সমবেগে, আর আরেকটা হচ্ছে বাস, সে বাসটা স্থির অবস্থান থেকে 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলছে। তার মানে আমাদের গাড়িটা, প্রাইভেট কারটা সমবেগে চলতেছে আর বাসটা ত্বরণে চলতেছে। আচ্ছা, বলছে যে ক নাম্বার, ক নাম্বারের ক্ষেত্রে বলছে বাসটির 12তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত। সো দেখো তো, 12তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে, হ্যাঁ। মানে হচ্ছে তোমার হচ্ছে যেহেতু তোমার বের করতে হবে 12তম সেকেন্ড, হ্যাঁ গুড গুড গুড। তো দেখো বলছে তোমাকে 12তম সেকেন্ড,
তো 12তম সেকেন্ড হচ্ছে কি, যে 12 সেকেন্ডে কতটুকু গেছে আর 11 সেকেন্ডে কতটুকু গেছে, মানে 12 থেকে 11 সেকেন্ডের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা আর কি, ঠিক আছে। তো দেখো আমরা জানি কি এটা কিন্তু সমবেগ, এই প্রাইভেট কারটা কিসে আছে, তোমাকে বলছে প্রাইভেট কারের কথা, তোমাকে বলছে না সরি, বাসের কথা বলছে, বাসের কথা বলছে। দেখো বাসটির 12তম সেকেন্ড অতিক্রম দূরত্ব কত, দেখো সূত্র কি, বাস কিন্তু সমতরণ, তার মানে বাসের জন্য সূত্র কি হবে, হ্যাঁ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে, হ্যাঁ তার মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো একবার তুমি সময়টা বসাবা 12, 12 বসালে তুমি 12 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে ওটা তুমি বের করবা, আর একবার তুমি হচ্ছে 11 সেকেন্ডে কতটুকু গেছে সেটা তুমি বের করতে পারবা। সো দেখো খেয়াল করো, 11 সেকেন্ডে সেটা এখানে আসছিল, 12 সেকেন্ডে সেটা এখানে আসছিল, তার মানে 11 থেকে 12 সেকেন্ডের মাঝখানে যে ডিস্টেন্সটা ওইটাই কিন্তু 12তম সেকেন্ড, বা সেটা হচ্ছে 12তম সেকেন্ডের অতিক্রম দূরত্ব, কারণ 12তম মানে হচ্ছে 11 থেকে 12-র মাঝামাঝি যে 1 সেকেন্ড, সেই 1 সেকেন্ড হচ্ছে 12তম সেকেন্ড, ঠিক আছে, গেল। এবার দেখো খ নাম্বারটাই মেইন, খ নাম্বারটা বলছে যাত্রা শুরুর পূর্বে প্রাইভেট কারটি বাস থেকে 60 মিটার পিছনে অবস্থান করলে পথে কার ও বাস পরস্পরকে কতবার অতিক্রম করবে। আচ্ছা এটা খেয়াল করো, আগে কি বলছে তুমি চিন্তা করো, বলছে যাত্রা শুরুর পূর্বে প্রাইভেট কারটি বাস থেকে পিছে আছে, তো দেখো প্রাইভেট কারটা হচ্ছে তোমার পিছে আছে, ঠিক আছে, আর পিছনে আছে, তা বাসটা তোমার সামনে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার তো এই তোমার প্রাইভেট কার, এবং প্রাইভেট কারে কিন্তু সমবেগে চলতেছে, হ্যাঁ মানে 60 মিটার আগায় আছে আর কি, 60 মিটার বাসটা আগায় আছে, আর প্রাইভেট কারটা হচ্ছে 19 মিটার পার সেকেন্ড বেগে চলবে, আর বাসটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে, ঠিক আছে। আর এই বাস আর প্রাইভেট কারের যে দূরত্ব সেটা ছিল প্রথমে কত, 60 মিটার, ঠিক আছে, 60 মিটার। আচ্ছা এবার কি বলছে দেখো, পথে কার ও বাস পরস্পরকে কতবার অতিক্রম করবে, দেখো তো পরস্পরকে অতিক্রম করা মানে কি, যে সামনে যদি এরা দুজনের সাথে মিলিত হয়, হ্যাঁ আমি কি বলতেছি দেখো, আমাদের দূরত্ব বলতে কিছু না, এটা হচ্ছে যে তারা দুজন একসাথে মিলিত হবে, ঠিক না, অতিক্রম করার সময় তো মিলিত হবে, ঠিক না, তারা একসাথে এভাবে মনে করো সমান্তরালে চলতেছে, এই একই সাথে আসলো, তারপর যার যার বেশি সে মনে করো আগায় গেল, বুঝতে পারছো, মানে মিলিত হবে কতবার সেটা তোমাকে আর কি, তোমার কাছে জানতে চাইছে, সেটা বুঝতে হবে যে কতবার অতিক্রম করবে, একটা একটাকে অতিক্রম করতে হলে অবশ্যই মিলিত হইতে হবে, মিলিত হয়ে তারপরে একটা আগাবে আর একটা পিছিয়ে যাবে, বুঝতে পারছো কথাটা। সো আমাকে বের করতে হবে যে কখন মিলিত হবে, খেয়াল করো আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি যে কখন মিলিত হবে। আমরা যদি টি এর বাস্তব মান পেতে পারি, আমরা যদি টি এর দুইটা মান পাই, তার মানে এটা দুইবার মিলিত হবে। আমরা যদি টি এর কোনো বাস্তব মান না পাই তাহলে এটা কখনোই মিলিত হবে না। আর যদি আমরা টি এর একটা বাস্তব মান পাই তাহলে আমাদের হচ্ছে কি একবার মিলিত হবে, বুঝছো, সহজ কথা আমাদের এখানে টি এর মানটা বের করতে হবে, টি এর মানের ভিত্তিতে আমরা বলবো যে কয়বার অতিক্রম করবে, বুঝতে পারছো আমার কথাটা, ক্লিয়ার। টি এর যদি কোনো বাস্তব মান না পাওয়া যায় তাহলে কখনো মিলিত হবে না, টি এর যদি একটা বাস্তব মান পাওয়া যায় তাহলে একবার মিলিত হবে, টি এর যদি দুইটা বাস্তব মান পাওয়া যায় তাহলে দুইবার মিলিত হবে, যতগুলো বাস্তব মান পাওয়া যাবে ততবার মিলিত হবে, বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো তাহলে ওই যে মনে আছে আমরা ইঁদুর বিড়াল অঙ্ক করছিলাম, এটা কিন্তু ওইরকমই প্রায়। ধরো এটা তোমার প্রাইভেট কার, এটা তোমার হচ্ছে বাস, ঠিক আছে। তো এদের মধ্যে ইনিশিয়াল যে ডিস্টেন্স সেটা ছিল তোমার 60 মিটার, ঠিক আছে, এর যাত্রা শুরুর সময় তোমার 60 মিটার দূরত্ব ছিল। আর প্রাইভেট কারটা তোমার 19 মিটার পার সেকেন্ড সমবেগে চলবে, আর বাসটা হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। আচ্ছা এবার খেয়াল করো, আমি ধরে নিব, আচ্ছা তার আগে কি করতে হয়, তার আগে ধরে নিতে হয় যে একটা বিন্দুতে যারা দুজন মিলছে, তা দুজন একসাথে মিলছে, বুঝছো। তুমি ধরে নিচ্ছ যে বাস থেকে এস দূরত্বে এরা মিলিত হয়েছে, ঠিক আছে, বাস থেকে কই এস দূরত্বে মিলিত হচ্ছে। সো আমরা আগে বের করব যে এস এর মানটা কত। সো দেখো তো এবার আমরা কার হিসাবটা আগে করতেছি, বাসের, এটা তোমার ইচ্ছা, তুমি আগে বাসের হিসাব করো বা আগে গাড়ির হিসাব করো, এটা করলেই হয়। দেখো বাসের ক্ষেত্রে দূরত্ব কি হবে বলতো, সম্পদ দূরত্ব পরে আসতেছে, আগে তুমি ইকুয়েশন লেখো, দুইজনের দূরত্বের ইকুয়েশনটা আগে লেখো, তারপরে সম্পূর্ণ নাকি এটা তো মানে মাথায় প্রেশার নেওয়া দরকার নেই তো, আগে সিম্পল ভাবে চিন্তা করো, বুঝছো। অঙ্কটা করার আগেই তো তোমাকে কেউ বলে না তুমি মানে মান বের করে ফেলো, আগে এদের সরণের ইকুয়েশন বের করো। আমি এটা কিভাবে শিখেছিলাম, সরণের ইকুয়েশন বের করছিলাম, তারপর ইকুয়েশন ধরে সলভ করছি, সহজ হিসাব, বুঝছো। তা আমরা আগে দুজনের দূরত্বটা আগে লিখি। তো দেখো বাসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বাস, বাসের ক্ষেত্রে সমতরণের সূত্র হচ্ছে তোমার এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো দেখো এই বাসটা আদিবেগ 0 ছিল, তো দেখো ইউ এর মান কত হবে 0, হ্যাঁ, তারপর দেখো এর মান হচ্ছে 2,
এবং টাইমটা আমরা জানি না। তো এটা এভাবে থাক। সো এস ইকুয়ালস টু কত থাকতেছে, আমার টি স্কোয়ার থাকতেছে, আমাদের এস ইকুয়ালস টু কি থাকতেছে, টি স্কোয়ার থাকতেছে। এটা এভাবে আমরা রেখে দিলাম, এটা এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা হচ্ছে এবার প্রাইভেট কারের হিসাব করব। তো দেখো প্রাইভেট কারের ক্ষেত্রে সরণটা অ্যাকচুয়ালি কত বলতো, প্রাইভেট কারটা কিন্তু 60 মিটার প্লাস 8 মিটার। আর এটা তো বলতেছি না, বললাম প্রাইভেট কারটা দূরত্ব অতিক্রম করছে কত, 60 + s, কারণ সে পিছায় ছিল 60 মিটার। সো বাসটা যতটুকু দূরত্ব অতিক্রম করছে তার চেয়ে 60 মিটার বেশি গাড়িটা অতিক্রম করছে, কারণ সে পিছায় ছিল। সো অবশ্যই বাসের ক্ষেত্রে সরণ হবে 60 প্লাস মানে s+60। আর যেহেতু সমবেগ, সো s ইকুয়ালস টু ভিটি। সো গাড়ির যে বেগ সেটা কত, 19। সো 19 ইন্টু টি। এবার খেয়াল করো তো, ওইখানে যে টি আমরা লিখছি এখানেও কি সেম টি লিখছি না, কারণ তারা একসাথে যাত্রা শুরু করছে, একসাথে স্টার্টিং নিছে, একসাথে গিয়ে মিলছে। তার মানে এই বাসের ক্ষেত্রে যে সময়টা হবে অবশ্যই গাড়ির ক্ষেত্রে একই সময় হবে। দুইজনে আমরা একই টি ধরবো অবশ্যই, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, এবার কি করবো এবার তুমি, হ্যাঁ এই যে এস এর মানটা টি স্কোয়ার না, এই এস এর মানটা তুমি এখানে বসাই দিবা, শেষ। বুঝছো? আগে ইকুয়েশন লেখো, ইকুয়েশন লেখার পরে ইজিলি হয়ে যাবে। হ্যাঁ ওই যে ইঁদুর বিড়াল, হ্যাঁ ইঁদুর বিড়াল অঙ্ক, এটা কিন্তু আবার ইঁদুর বিড়ালের মতো কিন্তু বলে নাই। এটা কিন্তু ভাষাটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা ভাষাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাসার এটা বলছে, প্লাস আরেকটা জিনিস আছে, ওটা বলছে ইঁদুরটাকে বিড়াল ধরতে পারবে কিনা, এখানে বলছে কতবার অতিক্রম করবে। বুঝছো? এই জন্য আমি এটা আলাদাভাবে শিখাইছি। বুঝতে পারছো? তো এখান থেকে তুমি ইকুয়েশনটা সলভ করলেই হয়ে যাবে। তো আমাদের ইকুয়েশনটা কি আসছে বলো তো, ইকুয়েশনটা আসছে তোমার টি স্কোয়ার প্লাস 60 ইকুয়ালস টু 19t। সো 19t-টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তো মাইনাস 19t হবে, প্লাস 60 হবে। এবার দেখো এটা মিডল টার্ম যাবে কিনা দেখো, 5 12 60, 60কে তুমি লসাগু করো, খেয়াল করো। হ্যাঁ 4 15 60, হ্যাঁ। সো -15 প্লাস 4 প্লাস 60, এখান থেকে তোমার কমন টমন নিলে আসবে তোমার t-15 ইন্টু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি সরি, -4 মানে হচ্ছে টি স্কোয়ার -15t -4 মাইনাস প্লাস 60 ইকুয়ালস টু 0। হ্যাঁ এবার দেখো তুমি হচ্ছে টি কমন নিবা, টি কমন নিলে কি হবে, t-15 হবে, এখানে -4 কমন নাও, t-15, ঠিক আছে। তো তোমার কি কি থাকলো, t-15 থাকলো, হ্যাঁ টি এর মান দুইটা আসছে দেখছো, টি এর মান কি দুইটা আসছে, এই দুইটাই কিন্তু বাস্তব, মানে দুইটাই ধনাত্মক, দুইটাই কি ধনাত্মক এবং মানে ধনাত্মক। তার মানে হচ্ছে 4 সেকেন্ড পরে মানে প্রাইভেট কারটা বাসটাকে ধরতে পারবে, আবার 15 সেকেন্ড পরে প্রাইভেট কারটা বাসটাকে ধরতে পারবে, আবার আবার প্রাইভেট কারটা বাসটাকে ধরতে পারবে। বুঝছো? আমি তোমাকে জিনিসটা বুঝাই, দেখো খেয়াল করো, আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই, বাস্তব জিনিসটা একটু বুঝাই। প্রাইভেট কারের বেগ কিন্তু বাড়তেছে না, প্রাইভেট কারের বেগ কিন্তু 19-ই আছে, ঠিক আছে। তো তোমার এই যে বাসের বেগটা কিন্তু প্রথমে 0 ছিল, বাট সে হচ্ছে কি করতেছে, এক্সেলারেট করতেছে, ঠিক আছে। তো এখন দেখো একটা সময় আসবে যখন এরা দুজন একসাথে মিলিত হবে, তার মানে কিন্তু দেখো অ্যাকচুয়ালি বাসটার বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক না? সো বাড়তে বাড়তে একসময় কি হবে, প্রথমে দেখো বাসটার বেগ বাড়ার আগেই, দেখো বাসটার বেগ যখন অনেক কম থাকবে তখনই কিন্তু এই গাড়িটার কিন্তু বেগ 19, ঠিক না? তো গাড়িটার বেগ কিন্তু 19, সো গাড়িটা প্রথমে কিন্তু বাসটাকে অতিক্রম করে যাবে, ঠিক না? প্রথমে গাড়িটা কি করবে, ওই যে ওভারটেক করে না, গাড়িটা বাসটাকে কি করবে, ওভারটেক করবে, কারণ এর তো আগের থেকে 19, এর তো আগের থেকে 19, আর এর তো তোমার 1 সেকেন্ড পর পর 2 করে বাড়বে, ঠিক না? সো এর তো 19 আসতে অনেক টাইম লাগবে, ঠিক না? তো দেখো প্রথমেই প্রাইভেট কারটা কি করবে, 60 মিটার বা ওই কিছুক্ষণ আগানোর পরে প্রাইভেট কারটা বাসটাকে অতিক্রম করে ফেলবে, মানে ওভারটেক করবে। কিন্তু ওভারটেক করার পরে গাড়ির বেগ কিন্তু আর বাড়তেছে না, কিন্তু বাসের বেগ কিন্তু বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। So দেখো প্রাইভেট কারটা একবার বাসটাকে ওভারটেক করবে, কিন্তু বাসের বেগ যখন বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে তখন একটা সময় গিয়ে বাসটা আবার ওই প্রাইভেট কারটাকে ওভারটেক করবে। বুঝতে পারছো? এই জন্য দুইটা সময়ে এরা একে অপরকে অতিক্রম করবে, একটা হচ্ছে 4 সেকেন্ড, 4 সেকেন্ডে প্রাইভেট কারটা বাসটাকে অতিক্রম করবে, আর 15 সেকেন্ড পরে ওই বাসটা আবার আসে তো প্রাইভেট কারটাকে ওভারটেক করে, এখন বাসটা একদম সামনে চলে যাবে, এরপর বাসটাকে আর প্রাইভেট কারটা পাবে না, কারণ বাসের কিন্তু বেগ বাড়তি আছে বাড়তি আছে। বুঝছো? মানে বাস্তব জিনিস, এটা কিন্তু তোমাকে চাই নাই, এটা তোমাকে কোশ্চেনে চাই নাই, জাস্ট চাইছে কতবার অতিক্রম করবে, তা আমি তোমাকে বুঝাই দিছি আর কি, যে কিভাবে কি হচ্ছে এখানে। বুঝতে পারছো? বেসিকটা তোমার বিল্ড আপ করে দিলাম একটু, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো তোমার সমস্যা 4। তো দেখো সমস্যা 4-এর পরে যা আছে সব হচ্ছে গ্রাফ। তো গ্রাফ কিন্তু শিখাই ফেলছে অলরেডি তোমাদের, ঠিক না? আগেই শেষ, দেখছো গ্রাফ কিন্তু আমাদের আগেই শেষ। তো এই গ্রাফের পরে একটা অঙ্ক আছে, দেখো তোমার কত নাম্বার, সমস্যা নাম্বার 10, খেয়াল করো।
আচ্ছা, সমস্যা নাম্বার 10টা আসলে আমরা আগেই করে ফেলছি। দেখো যে মুশফিক ব্যাট দিয়ে আঘাত করার পরে বলটি এত বেগে খাড়া উপরের দিকে উঠতে থাকলো, কিছুক্ষণ পরে একজন ফিল্ডার সেম অকারে তোমরা বাসায় করে ফেলবে, ঠিক আছে? এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবা। এইবার আসো 11 নাম্বারটা কিন্তু একটু আলাদা। আসলে 11 নাম্বারটা পরীক্ষায় আসার কথা না, তাও এটা আমি করাবো কারণ এটা একটু কঠিন আর কি। হ্যাঁ বলো। আচ্ছা, তাহলে এটা থাক, ঠিক আছে? 11 নাম্বারটা থাক, এটা বেশি কঠিন, তোমরা এখন চাচ্ছ না যেহেতু, এটা থাক। এরপর দেখো এই গ্রাফ, কিন্তু খেয়াল রাখবা যে অঙ্কটা কিন্তু তোমরা পরে যখন অন্যান্য অধ্যায় শেষ করে আগায় যাবো তখন এটা আমরা আবার করবো, ঠিক আছে? মনে রাখো। তাই দেখো এরপর সব গ্রাফের অঙ্ক, সবই গ্রাফের অঙ্ক। কিন্তু এই যে এখানে একটা অঙ্ক আছে, তোমার যশোর বোর্ড, এটা গ্রাফের অঙ্ক না। খেয়াল করো, বলছে যে 120 মিটার/সেকেন্ড বেগে, দেখছো এটা কিন্তু যশোর বোর্ড 2019, তার মানে বেশি দিন আগের না, এবং তোমাদের বোর্ড এটা, বুঝতে পারছো? তো খেয়াল করো কোশ্চেনটা কি বলছে। মনে করো এটা তোমার পরীক্ষা, সো তুমি দেখো যে তুমি কতটুকু শিখছো। দেখো বলছে যে 120 মিটার/সেকেন্ড বেগে একটি বস্তুকে, আর এই যে আরেকটা জিনিস বলছি, এক্সাইটেড হওয়া যাবে না, লাফালাফি করা যাবে না, ঠান্ডা মাথায় কোশ্চেন চিন্তা করতে হবে, কারণ তোমার হুবহু প্রশ্নটা আশা করছে এমন তো না। দেখো আগে কি বলছে, বুঝো না এই বিষয়টা? দেখো, তো বলছে 120 মিটার/সেকেন্ড বেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, 0.75 সেকেন্ড পরে অপর একটি 500 গ্রাম ভরের বস্তুকে একইভাবে এত বেগে নিক্ষেপ করা হলো। তার মানে বুঝতে পারছো জিনিসটা? প্রথমে একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, তো ওই বস্তুটা নিক্ষেপ করার 0.75 সেকেন্ড পর তুমি আরেকটা বস্তুকে নিচ থেকে মারছো। বুঝতে পারছো বিষয়টা? তুমি যখন আরেকটা বস্তুকে মারছো তখন কিন্তু ওই আগের বস্তুটা একটা জায়গায় উঠে গেছে অলরেডি। বুঝতে পারছো বিষয়টা? আমার কথা ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, তো দেখো গ নাম্বার কি বলছে যে সর্বাধিক উচ্চতায় দ্বিতীয় বস্তুটির বিভব শক্তি নির্ণয় করো। তার মানে দেখো সর্বাধিক উচ্চতা বলতে কি বুঝাইছে? সর্বাধিক উচ্চতা বলতে বুঝাইছে হচ্ছে প্রথম বস্তুটার যে সর্বাধিক উচ্চতা, ঠিক আছে? ওই সর্বাধিক উচ্চতায়, আচ্ছা সরি সরি, এখানে তো বলে দিছে যে দ্বিতীয় বস্তুটি, ঠিক না? এখানে কি বলে দিছে? দ্বিতীয় বস্তুটির, হ্যাঁ, তা তুমি অবশ্যই চিন্তা করবা কারটা, দ্বিতীয় বস্তুটা। প্রথম বস্তু হিসাব তোমার এখন লাগবে না গ নাম্বারের জন্য, ঠিক আছে? দেখো তো দ্বিতীয় বস্তুটা তুমি কি করছো, কত বেগে মারছো বলো তো? দ্বিতীয় বস্তুটা তুমি 150 মিটার/সেকেন্ড বেগে মারছো। তো এই বস্তুটার আদি বেগ কত? 150 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো সর্বাধিক উচ্চতায় শেষ বেগ কত? জিরো। সর্বাধিক উচ্চতায় শেষ বেগ কত? জিরো। ঠিক আছে, এখন দেখো তো, খেয়াল করো, তোমার বিভব শক্তির সূত্র কি? এটা তো এই অধ্যায় না, তাও তোমরা তো অধ্যায় 4 করছো, পারার কথা। বিভব শক্তির সূত্র হচ্ছে E=mgh। তোমার কি করতে হবে বলো তো? প্রথমে h এর মানটা বের করতে হবে। h u²/2g। হ্যাঁ, u এর মান কত বসাবা? 150। কত আসছে? 30 দশমিক কত আসছে? 30 দশমিক কত আসছে? 30.61। আচ্ছা, 61। আচ্ছা, তুমি কি করবে? h এর মানটা এখানে বসাই দিবা। বসাই দিলে তোমার এই m এর মান তো জানোই কত, 500 গ্রাম। তো তোমার হচ্ছে এই দ্বিতীয় বস্তুটার ওই সর্বাধিক উচ্চতায় বৃহস্পতিটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আর তোমাদের h এর মানটা বের করা ভুল হয়েছে, এটা জীবনেও তোমার এত কম আসবে না। দেখো ইউ এর মান কত? 150 ভাই। 150 এর বর্গ, তাকে তুমি মাত্র 9 সরি 19.6 দিয়ে তুমি ভাগ করবা। So এটার মানটা এত কম হবে না, তুমি যে বলছো এটা মানটা দেখো এখানে কত আসছে, 1147.959, মানে 1 কিলোমিটারের উপরে। বুঝতে পারছো? তোমরা কি বের করছো, তোমরা কি বসাইছো আমি বুঝি নাই। তোমরা মনে হয় মানে শুধু 15 বসাইছো। তোমরা বেগের মান কত বসাইছিলা? বেগের মানটা কিন্তু 150। হ্যাঁ, তো 150 স্কোয়ার করছো। হ্যাঁ, ইউ স্কোয়ার করো নাই তো, ইউ স্কোয়ার বাই টু, তুমি বর্গ করো নাই। বুঝছো? সেই জন্য সূত্র, এই জন্য তোমার সূত্র এভাবে ডাইরেক্ট লেখার দরকার নেই, তুমি এইভাবে করো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। হ্যাঁ, শেষ বেগ জিরো। তো 2gh টাকে এই পাশে নিয়ে আসো, এটা প্লাস 2gh হয়ে যাবে। আর 2g টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে ওইটা হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2g। দেখছো এখন? বুঝছো? তো এইভাবে ডাইরেক্ট করার দরকার নেই, সূত্র ভুল হতে পারে। সে বেসিক সূত্র থেকেই তোমরা এটা সলভ করবে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো তোমার এটা হয়ে গেল। এবার দেখো বলছে কোন বস্তুটি ভূপৃষ্ঠে আগে পতিত হবে। খুবই সিম্পল। দেখো তোমার প্রথম বস্তুটা তুমি চিন্তা করবা যে কতক্ষণ, দেখো প্রথম বস্তুটার বিচরণকাল বের করবা, ঠিক না? বিচরণকাল কত? বিচরণকাল হচ্ছে তোমার 2u/g। কত?
2u/g। আচ্ছা, তাহলে প্রথম বস্তুটা নিচে পড়তে কতক্ষণ লাগবে? 2 ইন্টু 120, 120/9.8। ঠিক আছে, তো তোমার এটা হচ্ছে তোমার 12.245 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম বস্তুটা এতক্ষণ লাগবে। তো দেখো, এখন দেখো দ্বিতীয় বস্তুটারও তুমি কি বের করতে পারবা? বিচরণকাল বের করতে পারবা 2u/g দিয়ে। সো 2 ইন্টু 150/9.8। ঠিক আছে, দেখো তো কত আসে। 300, 300/9.8, 300/9.8। হ্যাঁ, 150, 150, 150। হ্যাঁ, হ্যাঁ, কত আসে? কত আসে? এতক্ষণ লাগে এটা বের করতে? 30। তাহলে অবশ্যই তোমার এই দ্বিতীয় বস্তুটা পড়তে অনেক সময় লাগবে। সো প্রথম বস্তুটা আগে পড়বে। বুঝতে পারছো? এটা খুবই, দেখছো খুব সহজ অঙ্কটা বলতো। এটা কিন্তু তোমার বোর্ডে আসছে 19 সাল। তো দেখবে সহজ অঙ্ক এরকম আসবে অনেকগুলোই, কঠিন অঙ্ক বেশি আসে না, কয়েকটা আসে। সব অঙ্ক তো সহজ আসবে না। এবার দেখো, একটা স্পেশাল কোশ্চেন আমরা সলভ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে 2016 সালের কোশ্চেন। এটা আমাদের সালের, মানে আমি যে সালে পরীক্ষা দিছিলাম সেই সালের কোশ্চেন আর কি, কুমিল্লা বোর্ড। হ্যাঁ, 16 সালে এসএসসি দিয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো দেখো কি বলছে, যে চিত্রে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো। তার মানে তুমি এটাকে 120 মিটার উঁচু থেকে মুক্তভাবে পড়তে দিবা। বলছে একই সময় অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে মারা হলো। তার মানে তুমি একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলবা, আবার হচ্ছে আরেকটা বস্তুকে তুমি নিচ থেকে উপরে ফেলবা। বুঝতে পারছো? আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় অফ হয়ে গেছে, দাঁড়াও।